রয়্যাল এনফিল্ড বিশ্বের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী মোটরসাইকেল ব্র্যান্ড, যেটি এখনও মোটরসাইকেল প্রোডাকশন করে যাচ্ছে। রয়্যাল এনফিল্ড কাল্ট ক্লাসিক মোটরসাইকেলের পাশাপাশি অ্যাডভেঞ্চারাস ও অফ-রোড মোটরসাইকেল নির্মাণ করে। শুরুটা যুক্তরাজ্যে হলেও প্রতিষ্ঠানটি এর পুরনো সকল ঐতিহ্য নিয়ে বর্তমানে ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাচ্ছে বিশ্বব্যাপী। এমনকি ফোর্বসের আর্টিকেল সূত্রে জানা যায় 2014 সালে কাল্ট ক্লাসিক মোটরসাইকেল হিসেবে স্বল্প পরিচিত রয়্যাল এনফিল্ড বিক্রির দিক দিয়ে বিশ্বের অন্যতম সুপরিচিত মোটরসাইকেল ব্র্যান্ড হার্লে ডেভিডসনকে ছাড়িয়ে গেছে। সে বছর রয়্যাল এনফিল্ড 3 লক্ষ ইউনিট মোটরসাইকেল বিক্রি করেছিল, যার বিপরীতে হার্লে ডেভিডসন প্রায় 2,68,000 মোটরসাইকেল বিক্রি করেছিল। রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের ঐতিহ্যবাহী ইতিহাসের শুরুটা বলতে গেলে চলে আসে জর্জ টাউনসেন্ডের নাম। 1851 সালে ইংল্যান্ডের রেডিচে সেলাই করার সুই বানানোর ব্যবসা শুরু করেন জর্জ টাউনসেন্ড, যার ধারাবাহিকতায় 1882 সালে জর্জ টাউনসেন্ডের ছেলে স্যাডলস এবং কাঁটা চামচের পাশাপাশি সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ ম্যানুফ্যাকচার শুরু করে। 1886 সালের মধ্যে কোম্পানিটি রেডিমেড সাইকেল বিক্রি শুরু করে, যা টাউনসেন্ড অ্যান্ড ইকোসেইস নামে বিক্রি হতে থাকে। কিন্তু 1891 সালের মধ্যে কোম্পানিটিতে বড় রকমের অর্থনৈতিক ধস নামে, যার প্রেক্ষাপটে টাউনসেন্ডের ব্যাংকার বার্মিংহাম পেরি অ্যান্ড কোং লিমিটেডের সেলস ম্যানেজার অ্যালবার্ট এডি ও এন্টারপ্রেনার বব ওয়াকার স্মিথকে বাইসাইকেল ব্যবসাটি পরিচালনার জন্য দায়িত্ব দেয়। পরবর্তীতে 1892 সালে অ্যালবার্ট এডি আর বব ওয়াকার স্মিথ প্রতিষ্ঠানটি কিনে নিয়ে এডি ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামে পুনঃপ্রতিষ্ঠা করে। এদিকে 1893 সালে প্রতিষ্ঠানটি এনফিল্ডের মিডলসেক্সে অবস্থিত রয়্যাল স্মল আর্মস ফ্যাক্টরি থেকে আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ সাপ্লাইয়ের কন্ট্রাক্ট পেয়ে যায়। কন্ট্রাক্টটি পাওয়ার পর বব ওয়াকার স্মিথের ডিজাইন করা বাইসাইকেলগুলো দি এনফিল্ড নামে বাজারজাত করতে থাকে। 1896 সালে সাইকেল ম্যানুফ্যাকচারিংয়ের জন্য নতুন একটি সাবসিডিয়ারি হিসেবে দি এনফিল্ড সাইকেল কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করা হয় এবং বাইসাইকেলগুলো রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডিংয়ের আওতায় নিয়ে আসা হয়। তখন রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডটির জন্য মেড লাইক এ গান ট্রেডমার্কটি ইন্ট্রোডিউস করা হয়। এরপর 1898 সালে বব ওয়াকার স্মিথ কোম্পানিটির প্রথম মোটরাইজড ভেহিকল ডিজাইন করেন। সে বছরই কোম্পানিটি দি এনফিল্ড সাইকেল কোম্পানি লিমিটেড নামে নিবন্ধিত হয়। কোয়াড্রিসাইকেল নামে পরিচিত ভেহিকলটি দুটি বাইসাইকেল ফ্রেমের উপর প্রপ্রাইটারি ডেটিয়ন ইঞ্জিনের উপর বেস করে নির্মিত ছিল। 1900 সালে রয়্যাল এনফিল্ড ধীরে ধীরে মোটর স্পোর্টসের দিকে এগোতে থাকে, যার প্রেক্ষিতে 1901 সালে প্রতিষ্ঠানটি বব ওয়াকার স্মিথ এবং জুলস গোটিয়ারের ডিজাইনে প্রথম মোটরসাইকেলটি প্রডিউস করে। মোটরসাইকেলটির স্টিয়ারিং হেডে মিনার্ভা ইঞ্জিন মাউন্ট করা হয়েছিল এবং রিয়ার হুইলটি একটি লং র হাইট বেল্টের মাধ্যমে ড্রাইভ করা হতো। 1902 সাল থেকে মোটর কার ম্যানুফ্যাকচারিংয়ের কাজ শুরু করে এনফিল্ড, যার প্রেক্ষিতে 1906 সালে রেডিচে এনফিল্ড অটোকার কোম্পানি লিমিটেড নামে নতুন একটি কোম্পানি প্রতিষ্ঠা করা হয় এবং রেডিচের হান্ট এন্ডে নতুন প্ল্যান্ট প্রতিষ্ঠা করা হয়। তবে নতুন সাবসিডিয়ারি প্রতিষ্ঠার কিছু মাসের মধ্যেই প্রতিষ্ঠানটি বড় ধরনের ফাইন্যান্সিয়াল বিপর্যয়ের মুখে পড়ে, যার ফলে অ্যালবার্ট এডি তার কন্ট্রোলিং পাওয়ার বার্মিংহাম স্মল আর্মস কোম্পানির কাছে বিক্রি করে দেন। বিক্রির আগে অ্যালবার্ট এডি আর বব ওয়াকার স্মিথকে বিএসএর ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়। বিএসএ প্রতিষ্ঠানটিকে অ্যাবজর্ভ করে নেওয়ার পর তারা মিলিটারি অ্যান্ড স্পোর্টিং রাইফেল, পেডাল সাইকেল ও সাইকেল কম্পোনেন্টস, মোটর কার আর মোটরসাইকেল উৎপাদন করছিল, যার ধারাবাহিকতায় 1909 সালে এনফিল্ডের প্রথম ভি টুইন লঞ্চ করা হয়। এদিকে সে বছরই বব ওয়াকার স্মিথের বড় ছেলে ফ্র্যাঙ্ক ওয়াকার স্মিথ এনফিল্ড সাইকেল কোম্পানিতে যোগ দেয় এবং 1914 সালে বাবা ও ছেলে দুজনেই জয়েন্টলি কোম্পানিটির ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পান। এদিকে 1914 সাল থেকে রয়্যাল এনফিল্ড তাদের প্রথম 2 স্ট্রোক মোটরসাইকেল পুরোদমে ম্যানুফ্যাকচারিং শুরু করে দেয়। কিন্তু ততদিনে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ায় কোম্পানিটির 770 সিসির 6 হর্স পাওয়ারের ভি টুইন মোটরসাইকেলটির প্রোডাকশন বেশি অগ্রাধিকার পায়। যুদ্ধ চলাকালীন সময়ে কোম্পানিটি ব্রিটিশ, বেলজিয়াম, ফরাসি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইম্পেরিয়াল রাশিয়ান সেনাবাহিনীকে মোটরসাইকেল সরবরাহ করে। প্রথম বিশ্বযুদ্ধের পর ক্রমাগত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে নিজেদের পোর্টফোলিওতে আরও 8টি মডেল যুক্ত করতে সক্ষম হয় কোম্পানিটি, যার মধ্যে রয়্যাল এনফিল্ডের সর্বপ্রথম 350 সিসির OHV 4 স্ট্রোক মোটরসাইকেল স্পোর্টস মডেল 351 অন্যতম। এছাড়া সে সময় রয়্যাল এনফিল্ড 225 সিসির লেডিস মডেলের মোটরসাইকেলও বাজারে নিয়ে আসে। 1928 সালে রয়্যাল এনফিল্ড আউটমোরেড ফ্ল্যাঙ্ক ট্যাঙ্কসের জায়গায় স্যাডল ট্যাঙ্কস ব্যবহার করা শুরু করে। এছাড়া 1930 সালে 225 সিসি 2 স্ট্রোক মডেল এ থেকে 976 সিসি ভি টুইন মডেল কে আপগ্রেড করা হয়। 1932 সালে কোম্পানিটি প্রথম রয়্যাল এনফিল্ড বুলেট তৈরি করে, যা রয়্যাল এনফিল্ডের অন্যতম আইকনিক ও ভার্সেটাইল মোটরসাইকেল।
এদিকে 1933 সালে বব ওয়াকার স্মিথ মারা গেলে ফ্র্যাঙ্ক কোম্পানি পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব নিজেই নিয়ে নেন। এছাড়া সে বছরই যুগান্তকারী মডেল জি সাইগার নিয়ে আসা রয়্যাল এনফিল্ড, যেটিতে ছিল 148 সিসির 2 স্ট্রোকের ফুলি এনক্লোজড ইঞ্জিন, আর যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এটিতে ব্যবহার করা হয়েছিল লেগ শিল্ড। 1936 সালে মডেল জেএফ এর পাশাপাশি 500 সিসি বুলেটে আমূল পরিবর্তন এনে এটিতে 4 ভালভ সিলিন্ডার হেড সহ একটি আপরাইট ইঞ্জিন ব্যবহার করে বাজারে ছাড়া হয়। এদিকে 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এনফিল্ড প্রথমবারের মতো তৈরি করে রয়্যাল এনফিল্ড এয়ারবোর্ন মোটরসাইকেল, যা বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে প্যারাসুটের মাধ্যমে প্যারা কমান্ডারদের সাথে যুদ্ধের ময়দানে নামানো হতো। 1948 সালে বিশ্বযুদ্ধ শেষে 350 সিসির 2টি বুলেট ইটালিতে আয়োজিত ইন্টারন্যাশনাল 6 ডেজ ট্রায়ালে অংশ নেয় এবং 2 জন রাইডারই স্বর্ণপদক অর্জন করে। এদিকে ভারতে 1949 সালে কেআর সুন্দরাম আইয়ার মাদ্রাস মোটর নামে ভারতে একটি কোম্পানি লঞ্চ করেন, যার উদ্দেশ্য ছিল ব্রিটিশ মোটরসাইকেলগুলো ভারতে ইম্পোর্ট করা। এছাড়া তখন সদ্য স্বাধীন ভারতীয় সরকার নিজেদের বিশাল সীমানা পাহারা দেওয়ার জন্য মোটরসাইকেল কেনার কথা চিন্তা করে। সে সময় ভারত সরকার রয়্যাল এনফিল্ডের বাইকগুলোকে চুজ করে এবং এরই ধারাবাহিকতায় মাদ্রাজ মোটর ভারতের রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল বিক্রির লাইসেন্স পেয়ে যায়। এরই ধারাবাহিকতায় 1952 সালে ইন্ডিয়ান আর্মি মাদ্রাজ মোটরের কাছে 350 সিসির 800 ইউনিট রয়্যাল এনফিল্ড বুলেট অর্ডার করে, যা 1953 সালে রেডিচ থেকে মাদ্রাজে এসে পৌঁছায়। এছাড়া মাদ্রাজ মোটর ইন্ডিয়ার মার্কেটে রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল বিপণন করছিল, যা অনেকের কাছেই পপুলারিটি পাচ্ছিল এবং ধীরে ধীরে মার্কেটের চাহিদাও বাড়ছিল। ফলশ্রুতিতে 1955 সালে দি এনফিল্ড কোম্পানি মাদ্রাজ মোটরসের সাথে জয়েন্ট ভেঞ্চারে এনফিল্ড ইন্ডিয়া প্রতিষ্ঠা করে, যাতে ইন্ডিয়াতেই রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল উৎপাদন করা যায়। যার ধারাবাহিকতায় মাদ্রাজ শহরের কাছে তিরুভট্টিওর ফ্যাক্টরির কাজ শুরু হয় এবং 1956 সাল থেকে লাইসেন্সিং এর আওতায় ফ্যাক্টরিটিতে বুলেট মডেলটির ম্যানুফ্যাকচারিং শুরু হয়। প্রথম দিকে ভারতে বাইকটির অ্যাসেম্বলি চলতে থাকে এবং 1956 সালে বছর শেষে সর্বমোট 168টি এনফিল্ড বুলেট মডেল মাদ্রাজের প্ল্যান্টে তৈরি করা হয়। এসব কিছু সাফল্যে 1962 সালের মধ্যে এনফিল্ড ইন্ডিয়া ভারতের প্ল্যান্টেই সকল ধরনের কম্পোনেন্ট তৈরি করতে সক্ষম হয়। 1960-এর দশকে বিশ্বজুড়ে জাপানি বাইকের সয়লাভ হতে থাকলে অনেক বাইক কোম্পানির মতো রয়্যাল এনফিল্ডও স্ট্রাগল করতে থাকে। এর মধ্যে 1962 সালে ফ্র্যাঙ্ক ওয়াকার স্মিথ মারা গেলে E&HP স্মিথ আর ইনভেস্টররা রয়্যাল এনফিল্ড কিনে নেয় এবং 1967 সালে নর্টন উইলিয়ার্সের কাছে বিক্রি করে দেয়। এতে করে নর্টন উইলিয়ার্স এনফিল্ড ইন্ডিয়ার 33% অ্যাসেটের মালিকানা পেয়ে যায়। 1967 সালে রেডিচ ফ্যাক্টরি বন্ধ হওয়ার আগ পর্যন্ত সেখানে বাইসাইকেল প্রডিউস করা হতো। সে বছরই রয়্যাল এনফিল্ডের স্পেয়ার পার্টসের অপারেশনটি ভ্যালোসেটের কাছে বিক্রি করে দেওয়া হয়। তবে ব্র্যাডফোর্ডের আন্ডারগ্রাউন্ড প্ল্যান্টে ইন্টারসেপ্টর মডেলটির প্রোডাকশন চলতে থাকলেও 1970 সালের জুনের মধ্যে এই প্ল্যান্টটিও বন্ধ হয়ে যায়। মাদ্রাজের প্ল্যান্টটিতে তখনও প্রোডাকশন কার্যক্রম চলছিল এবং 1977 সালের মধ্যে এনফিল্ড ইন্ডিয়া 350 সিসির বুলেট যুক্তরাজ্য এবং ইউরোপে এক্সপোর্ট করতে শুরু করে। বাইকের ডেভেলপমেন্টের সাথে সাথে বুলেটের বিক্রির হারও বাড়তে থাকে। 1989 সালে কোম্পানিটি 500 সিসি বুলেট রিলিজ করে, যা ক্লাসিক, ডিলাক্স আর সুপারস্টার ট্রিম এই 3টি ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছিল। এর পরপরই আসে ক্যাফে রেসার কন্টিনেন্টাল জিটি, যা কিনা আগের ইঞ্জিনের ক্ষমতাকে পেছনে ফেলে 535 সিসি ক্ষমতা সম্পন্ন হয়। 1993 সালে প্রথমবারের মতো এনফিল্ড ডিজেল নামে 325 সিসির হাইলি ফুয়েল এফিশিয়েন্ট ডিজেল চালিত মোটরসাইকেলের ম্যাস ম্যানুফ্যাকচারিং শুরু করে। এদিকে মোটরসাইকেলের প্রতি আইচার মোটরসের প্রতিষ্ঠাতা বিক্রম লালের প্রচণ্ড আকর্ষণ ছিল, যার প্রেক্ষিতে 1994 সালে কমার্শিয়াল ভেহিকল এবং ট্রাক্টর ম্যানুফ্যাকচারার কোম্পানি দি আইচার গ্রুপ এনফিল্ড ইন্ডিয়াকে অ্যাকোয়ার করে নেয় এবং কোম্পানিটিকে রিনেম করে রয়্যাল এনফিল্ড মোটরস লিমিটেড রাখা হয়। 1999 সাল থেকে আইচার মোটরস রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডিংটি ব্যবহার করা শুরু করে। 90-এর দশকে ভারতেও রয়্যাল এনফিল্ড বেশ স্ট্রাগল করছিল, যার প্রেক্ষিতে 2000 সালে রয়্যাল এনফিল্ডের সিইওর দায়িত্বে আসেন বিক্রম লালের ছেলে সিদ্ধার্থ লাল, যার মোটরসাইকেলের প্রতি আকর্ষণ ছিল তার বাবার মতোই তীব্র। সিদ্ধার্থের দায়িত্ব নেওয়ার পর নতুন নতুন মডেলের মোটরসাইকেলের পাশাপাশি বিভিন্ন কস্ট কাটিং পদ্ধতি অ্যাপ্লাই করা হয়। পাশাপাশি ম্যানুফ্যাকচারিং এবং রয়্যাল এনফিল্ডের স্ট্রং ব্র্যান্ড আইডেন্টিটি ও হেরিটেজ পুনরুদ্ধার করে এর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে। যার প্রেক্ষিতে 2002 সালে দি থান্ডারবার্ড এবং 2004 সালে ইলেকট্রা এক্স মডেলের পাশাপাশি আরও বেশ কয়েকটি মডেলের রয়্যাল এনফিল্ড বাজারে আসে। নতুন ও ইমপ্রুভড মডেলের পাশাপাশি পুরনো মডেলগুলোর ম্যাটেরিয়ালসে পরিবর্তন এনে সেগুলোতেও ইমপ্রুভমেন্ট আনা হয়। পাশাপাশি ইন্ডিয়ার অলরেডি কম্পিটিটিভ মার্কেটে ডিরেক্ট কম্পিটিশনে না গিয়ে রয়্যাল এনফিল্ড মিড সাইজ মোটরসাইকেল প্রোডাকশন করে একটি নিশ মার্কেটকে টার্গেট করে এগোতে থাকে। এছাড়াও রয়্যাল এনফিল্ডের হেরিটেজকে কাজে লাগিয়ে বিভিন্ন কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিও চলতে থাকে। 2005 সালে প্রতিষ্ঠানটি বছরে 25,000 মোটরসাইকেল বিক্রি করেছিল। 2010 সাল নাগাদ সংখ্যাটি বেড়ে দাঁড়ায় 50,000 ইউনিটে।
ইন্ডিয়ার রাইজিং মিডল ক্লাসের ক্রয় ক্ষমতা বাড়ায় 2011 সালের পর থেকে প্রতি বছরই রয়্যাল এনফিল্ডের বিক্রির পরিমাণ বাড়ছিল। বাড়তি চাহিদার প্রেক্ষিতে 2013 সালে তামিলনাড়ুর ওরাগাডামে একটি স্টেট অফ দি আর্ট ফ্যাক্টরি স্থাপন করা হয়। এছাড়া 2015 সালে সেন্ট্রাল ইংল্যান্ডের লেস্টারশায়ার শহরের ব্রান্টিংথর্প প্রুভিং গ্রাউন্ডের সীমানার মধ্যে একটি নতুন টেকনিক্যাল সেন্টার নির্মিত হয়। সে বছরই মে মাসে রয়্যাল এনফিল্ড ইউকে ভিত্তিক মোটরসাইকেল ডিজাইন ও ম্যানুফ্যাকচারিং ফার্ম হ্যারিস পারফরম্যান্স অ্যাকোয়ার করে নেয়। হ্যারিস পারফরম্যান্স এর আগে রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টাল জিটি ক্যাফে রেসার মোটরবাইকটির চ্যাসি ডেভেলপ করে দিয়েছিল। পাশাপাশি 2015 সালে রয়্যাল এনফিল্ড নর্থ আমেরিকা প্রতিষ্ঠা করা হয়, যেটির হেডকোয়ার্টার যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিলওয়াকিতে। রয়্যাল এনফিল্ড নর্থ আমেরিকা ভারতের বাইরে কোম্পানিটির প্রথম ডিরেক্ট ডিস্ট্রিবিউশন সাবসিডিয়ারি। ইন্ডিয়া টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী 2019 সালে রয়্যাল এনফিল্ড 8,05,273টি মোটরসাইকেল বিক্রি করে ইন্ডিয়ার টু হুইলার মোটরসাইকেল সেগমেন্টের 3.8% মার্কেট শেয়ার ধরে রেখেছিল। তবে রাশলাইন.com-এর আরেকটি আর্টিকেল সূত্রে জানা যায় 251 থেকে 500 সিসির মোটরসাইকেল সেগমেন্টে 2020 সালের এপ্রিল থেকে নভেম্বর মাসে কোম্পানিটির মোট বাইক সেলের পরিমাণ ছিল 3,11,388টি এবং মার্কেট শেয়ার ছিল 94.65%। প্যান্ডেমিকের কারণে রয়্যাল এনফিল্ডের সেলস কিছুটা কমে আসলো। মিন্ট.com-এর একটি আর্টিকেল অনুযায়ী প্রতিষ্ঠানটি 2020 ফিসকাল ইয়ার শেষে প্রিমিয়াম বাইক সেগমেন্টে 97% মার্কেট শেয়ার ধরে রাখতে সক্ষম হয়েছিল। মিন্টের আর্টিকেল থেকে আরও জানা যায় মিড সাইজ মোটরসাইকেলের প্রিমিয়াম এই মার্কেটটিতে রয়্যাল এনফিল্ডের একচ্ছত্র আধিপত্য থামাতে হোন্ডা, বাজাজ এবং হিরো কাজ করছে। বাজাজ অলরেডি আরেক ইউকে বেসড প্রিমিয়াম মোটরবাইক নির্মাতা ট্রায়াম্ফের মোটরসাইকেল ইন্ডিয়ার বাজারে বিক্রি করছে। এদিকে ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ার বাজার ডমিনেট করার পর রয়্যাল এনফিল্ডের টার্গেট আমেরিকায় হার্লে ডেভিডসনের সাথে প্রতিযোগিতা করা। বর্তমানে রয়্যাল এনফিল্ড বিশ্বের 50টি দেশে পাওয়া যায়। এছাড়া সম্প্রতি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় মোটরসাইকেলের সিসি তুলে নেওয়ার বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে, যার প্রেক্ষিতে ইফাদ অটোস রয়্যাল এনফিল্ডের বাইক বাংলাদেশে বিপণন সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্মারকও স্বাক্ষর করেছে। সরকার কি বাইকের সিসি উঠিয়ে নিয়ে রয়্যাল এনফিল্ড, কাওয়াসাকি কিংবা সুজুকির প্রিমিয়াম বাইকগুলো দেশে আসার সুযোগ করে দিবে? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ও শেয়ার করুন। কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। রেগুলার আপডেটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।